লিবিয়ার স্বৈরশাসক মুয়াম্মার আল গাদ্দাফির পতনের পর লিবিয়ার বেশ কিছু বিদ্রোহী গোষ্ঠীর উত্থান হয়েছিল। লিবিয়ার বিখ্যাত শহর বেনগাজিতে এরকমই একটা স্থানীয় বিদ্রোহী গ্রুপ একদিন গাদ্দাফির বিশাল অস্ত্রাগারে হামলা চালায়। ফলে স্থানীয় বিদ্রোহীদের মধ্যে শুরু হয় যুদ্ধ, আর বেনগাজি পরিণত হয় পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক স্থানগুলির মধ্যে একটিতে। এরপর লিবিয়ার প্রতিটি আন্তর্জাতিক দূতাবাস বন্ধ করে দেওয়া হয়, কিন্তু বেনগাজির কাছে একটা মার্কিন কূটনৈতিক স্থাপনা এবং একটা সিআইএ ঘাঁটি তখনও তাদের কার্যক্রম চালু রেখেছিল, আর এটা করা হয়েছিল আমেরিকান স্পেশাল ফোর্স জিআরএস এর প্রোটেকশনের আওতায়। এই বন্ধুরা, স্টোরি ফাইলের আর একটা মুভি এক্সপ্লেইনে আপনাকে স্বাগত। আজকে আমরা 2016 সালে মুক্তি পাওয়া 13 আওয়ার শিরোনামে বেনগাজিতে অবস্থান করা মার্কিন কিছু সিক্রেট সোলজারদের ভয়ঙ্কর একটা অপারেশনের উপরে নির্মিত একটা মুভির এক্সপ্লেইন দেখতে যাচ্ছি। আশা করি এক্সপ্লেইনটি আপনার ভালো লাগবে। যারা যুদ্ধ বিগ্রহ এবং সিক্রেট মিশনের উপরে তৈরি করা মুভিগুলো সম্পর্কে অনেক বেশি ইন্টারেস্টেড, তাদের জন্য এই মুভির এক্সপ্লেইনটি একেবারে মাস্ট ওয়াচ। তো চলুন মূল কাহিনীতে প্রবেশ করি। তো যেটা বলছিলাম, সিআইএ ঘাঁটি তখনও আমেরিকান স্পেশাল ফোর্স জিআরএস এর প্রোটেকশন ছিল, কিন্তু মার্কিন তৎপরতা এবং লিবিয়ার উপরে অহেতুক নাক গলানোর বিষয়টাকে খুব একটা ভালো চোখে দেখছিল না লিবিয়ার স্থানীয় বিদ্রোহী গ্রুপগুলো। তারা সর্বদা প্রচেষ্ট ছিল আমেরিকানদের হটাতে। ফলে একদিন ক্ষোভ উগড়ে দিয়ে বিদ্রোহী গ্রুপগুলো হামলে পড়ল আমেরিকানদের উপর। কিন্তু প্রশ্ন হলো, এই হামলা থেকে মার্কিন কূটনৈতিক স্থাপনা সিআইএ ঘাঁটি এবং স্পেশাল গ্রুপ জিআরএস কি বেঁচে থাকতে পেরেছিল? সেই পুরো বিষয়টাই দেখানো হয়েছে এই মুভিতে। এটা 13 ঘন্টা টিকে থাকার একটা লড়াইয়ের গল্প, এবং সেই মুহূর্তগুলো সাক্ষী হতে চাইলে আপনাকে আজকের এক্সপ্লেইন দেখতেই হবে। তো অস্ত্রাগারে সেই হামলার পর মার্কিন ঘাঁটির নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করার জন্য জিআরএস এর এক অন্যতম সদস্য জ্যাক সিলভাকে বেনগাজিতে নিয়ে আসা হয়। বিমানবন্দরে জিআরএস দলের কমান্ডার টাইরন রোন উডসকে রিসিভ করেন বিমানবন্দর থেকে। সিলভা এবং রোন আগে থেকেই একে অপরের বন্ধু ছিল। একে অপরকে শুভেচ্ছা জানানোর পর তারা দুজন ঘাঁটির উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু পথে একটা বিরূপ পরিস্থিতির মুখোমুখি হয় তারা। শহরের একটা জায়গায় হঠাৎ করে শুরু হয় গুলিবর্ষণ। বিষয়টা দেখেও কিছুটা বুঝতে পারে না ওরা। এ সময় কিছু স্থানীয় বিদ্রোহী তাদের পথ আটকায়। অবস্থা বেগতিক দেখে রন সাহায্যের জন্য ঘাঁটিতে ফোন করে, কিন্তু সিআইএ প্রধান বব জানায় সেই মুহূর্তে তাদের সাহায্য করা সম্ভব হবে না। এই বিপদ থেকে উদ্ধারের জন্য তাদের নিজেকেই যা করার করতে হবে। এদিকে এসবের মধ্যেই বিদ্রোহীরা তাদের গাড়ি সার্চ করার জন্য জোর করলে রন তাদের একসময় হুমকি দিয়ে বসে, যদি তারা তাদের ক্ষতি করে তবে তাদের উপরে ড্রোন হামলা চালানো হবে। এই ড্রোন হামলাকে এবার গুরুত্ব দিতে শুরু করেছিল অস্ত্রধারীরা, ফলে তাদের ছেড়ে দেওয়া হয়। এর কিছুক্ষণ পর রন এবং সিলভা সিআইএ ঘাঁটিতে এসে পৌঁছান। তবে তাদের বিপদে লোক কেন পাঠানো হলো না সেই বিষয়ে সে চিফের মুখোমুখি হয় এবং তার কাছে জানতে চায়। তার কথার জবাবে সিআইএ চিফ রাগ করে তাকে বলে, জিআরএস এখন থেকে কোনো আন্তর্জাতিক বিষয়ে নাক গলাতে চায় না। পরবর্তীতে এ ধরনের পরিস্থিতি যদি তৈরি হয় তবে সেটাকে স্থানীয়ভাবেই নিজেদের সামাল দিতে হবে। তাদের সিআইএকে সাহায্যের জন্য ভাড়া করা হয়েছে, বিষয়টা তাদের মনে রাখা উচিত। চিফের এ ধরনের কথায় অনেকটা মনক্ষুণ্ণ হয়ে রন সেখান থেকে বেরিয়ে আসে। এদিকে এরপর জ্যাক দলের বাকি সদস্যদের সঙ্গে দেখা করেন। এরা ছিল গেস্ট, ট্যান্টো, টিক এবং বোন, আর এদেরই নতুন সঙ্গী হতে চলেছিল সে। এরপর জ্যাক বাইরে বেরিয়ে আসে, কিন্তু তাকে এক এজেন্ট এ সময় বলে এখানে চলার সময় সর্বদা একটা অস্ত্র সাথে রাখা উচিত, জায়গাটা নিরাপদ নয়। এর কিছুক্ষণ পর জ্যাক চিফের সাথে দেখা করে বলে সরকারি সেখানে জিআরএস চায়, তবে সে কেন তাদের পছন্দ করছে না। চিফ বব এবার অনেকটা দৃঢ়তার সাথে জানায় তাদের সাথে স্থানীয়দের ভুল বোঝাবুঝি তৈরি হোক সেটা তারা চায় না, কারণ এমনিতেই গাদ্দাফির পতনের পর খুবই ঝুঁকির মধ্যে রয়েছে তারা। বরং সে চায় জিআরএস তার সিআইএ কর্মীদের থেকে দূরে থাকুক। তো সেদিন এর কিছুক্ষণ পর রন তার লোকদের সাথে নিয়ে অফিসার ওয়েনার এবং জিয়ালিনের সাথে একটা আলোচনার জন্য পাশের একটা বাজারে গিয়ে হাজির হয়। তারা সেখানে এসেছিল মূলত লিবিয়ার তেল কোম্পানির এক নির্বাহীর সাথে দেখা করতে। একে জিলিয়ানি কয়েক মাস ধরে পটিয়ে এই অবস্থায় নিয়ে এসেছিল। এ সময় জ্যাক জিলিয়ানির স্বামীর ভূমিকায় অবতীর্ণ হয় এবং সেই নির্বাহীর সাথে আলোচনা করতে শুরু করে। তারা যখন আলোচনা করছিল তখন রনের নেতৃত্বে জিআরএস টিম তাদের উপরে নজর রাখছিল এবং পুরো জায়গাটি পর্যবেক্ষণ করছিল।
আলোচনা সভাটি কোনো প্রকার ঝামেলা ছাড়াই শুরু হলেও একটু পরেই জিআরএস বুঝতে পারে তাদের উপরে নজর রাখা হচ্ছে। তাই রন সেখান থেকে দ্রুত চলে আসার জন্য জিলিয়ানিদের আলোচনায় বাধা দেয় এবং তাদেরকে সরিয়ে নিয়ে আসে। এরপর তারা যখন গাড়িতে চড়ে ফেরার পথ ধরেছে তখন রন খেয়াল করে তাদের পিছু নিয়েছে একটা নীল ভ্যান এবং তাদের ধাওয়া করা হচ্ছে। এজেন্টরা এই ঘটনায় অত্যন্ত বিরক্ত হয়ে যায়, বিশেষ করে জ্যাক আরও রেগে যায় এই কারণে যে তাদের কাছে রাইফেল থাকলেও চিফের নিষেধাজ্ঞা থাকার কারণে সেটা তারা ব্যবহার করতে পারছে না। তাই উপায় না দেখে কৌশলে সেই নীল ভ্যানটাকে বাধ্য হয়েই অ্যাক্সিডেন্ট করিয়ে দিতে বাধ্য হয় তারা। এরপর অনেকটা নিরাপদেই ঘাঁটিতে ফিরে আসে রন এবং তার টিম। এর কিছুক্ষণ পর জ্যাক তার স্ত্রী সন্তানদের সাথে কথাবার্তা শেষ করে ত্রিপোলির জিআরএস কমান্ডার গ্লেন জোহাইটির সঙ্গে একটা মিটিংয়ে যোগ দেন। গ্লেন জানান লিবিয়ায় মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন্স সোমবার বেনগাজিতে একটা ছোট্ট নিরাপত্তা দলের সাথে বিশেষ একটা মিশনে তাদের সঙ্গে যোগ দেবেন। রাষ্ট্রদূত পৌঁছানোর পর তাদের দায়িত্ব হবে তাকে প্রোটেকশন দেয়া। এই সংক্ষিপ্ত আলাপের পর এজেন্টরা স্পেশাল কমান্ড ঘাঁটিতে যায় এবং সেখানে তারা 17 ফেব্রুয়ারি নামে একটা স্থানীয় বিদ্রোহী গ্রুপের কিছু সদস্যের সঙ্গে দেখা করে। তাদের সাথে কথা বলার পর জ্যাক স্কট উইকল্যান্ড এবং ডেভ উবেনের সঙ্গে দেখা করে, আর এরা ছিল এই কম্পাউন্ডে প্রোটেকশন দেয়া ডিএসএস এর বিশেষ এজেন্ট। পুরো কম্পাউন্ডটি জরিপ করার পর জিআরএস সদস্যরা ডিএসএসকে বলে প্রয়োজনের তুলনায় এখানে এজেন্ট সংখ্যা অনেক কম রয়েছে, তাছাড়া এরিয়াটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ লাগছে তাদের কাছে। বন্ধুরা, আপনারা এতক্ষণ মুভির যে অংশটুকু দেখলেন এটা কিন্তু পুরো সেই 13 ঘন্টার টিকে থাকার একটা প্রেক্ষাপট। আমরা আগেই বলেছি একটা মুভিকে বুঝতে হলে তার প্রেক্ষাপটের কিছু বর্ণনা আপনাকে জানতে হবে। এরপর জিআরএস টিম ডিএসএসকে বলে যদি কোনো বড় ধরনের আক্রমণ এখানে হয় তবে দ্রুত এটা ধ্বংস হয়ে যাবে। তবুও রন ডিএসএস এজেন্টদের জানায় কোনো কিছু ঘটলে তারা যেন সিআইএ পোস্টে যোগাযোগ করে, কারণ এখান থেকে মাত্র 1 মাইল দূরেই ওরা থাকবে। সাহায্যের জন্য ডাকার সাথে সাথে ওরা চলে আসবে। এরপর যেদিন অ্যাম্বাসেডারের আসার কথা মানে সেই সোমবার জিআরএস এবং তাদের এক দোভাষী আমাল স্থানীয় বিদ্রোহীদের সঙ্গে দেখা করে এবং তাদের কাছ থেকে কিছু অস্ত্র কেনার চেষ্টা করে। এরপর তারা সেই ট্রাকে একটা চিহ্ন দিয়ে দেয় যাতে তারা ট্রাকটিকে পরে খুঁজে বের করতে পারে। সোমবার দুপুর নাগাদ অ্যাম্বাসেডার স্টিভেন্স কম্পাউন্ডে এসে পৌঁছান। তার এখানে আসার উদ্দেশ্য ছিল স্থানীয় বিদ্রোহীদের সঙ্গে দেখা করা এবং তাদের ব্রিফ করা যে গণতন্ত্র রক্ষার্থে লিবিয়ানদের সাথে শান্তি প্রতিষ্ঠা করতে আমেরিকা আগ্রহী। তো অ্যাম্বাসেডার যখন এসব কথা বলছিল তখন বেশিরভাগ সদস্য মনোযোগ দিয়ে তার কথা শুনতে থাকেন। সেদিন বিকেলে জিআরএস টিম রাষ্ট্রদূত স্টিভেন্সকে বেনগাজির মেয়রের সাথে একটা বৈঠকে মিলিত হওয়ার জন্য তার অফিসে নিয়ে যায়। কিন্তু এ সময় ঘটে একটা ঘটনা। আমন্ত্রিত নয় এমন বেশ কিছু সাংবাদিক অ্যাম্বাসেডারদের মিটিংয়ে ঢুকে পড়েন। বিষয়টা জ্যাক মোটেও ভালোভাবে নেয় না। সে তো বলেই বসে নিরাপত্তা অবস্থার এই হাল হলে যে কোনো সময় সন্ত্রাসীরা সুযোগ নিতে পারে। তবে যাই হোক, রাষ্ট্রদূত যখন কথা বলতে শুরু করেন তখন কোনো ঘটনা ছাড়াই মিটিংটা শেষ হয়। তবে মিটিং শেষে জিআরএস ডিএসএস এজেন্টদের সতর্ক করে দেয় যে তারা আজ ভাগ্যবান ছিল এবং পরবর্তীতে যেন নিরাপত্তার এ ধরনের কোনো ত্রুটি আর না দেখা যায়। এরপর জিআরএস টিম তাদের ঘাঁটিতে ফিরে আসে। পরের দিন ছিল 11 সেপ্টেম্বর, টুইন টাওয়ার হামলার একাদশ বার্ষিকী। আর এই দিনটা উদযাপনের অংশ হিসেবে ঘাঁটির কার্যক্রম নিয়মিতভাবে চালু থাকে। একসময় রাষ্ট্রদূত স্থানীয় লিবীয়দের ফাঁড়িটি পর্যবেক্ষণ করে দেখতে পান আশেপাশের বিল্ডিং থেকেও নিরাপত্তার ঝুঁকি রয়েছে। তাই চিন্তিত মনেই তিনি ভেতরে ঢুকে যান। রাষ্ট্রদূত এসেছিলেন বিদ্রোহীদের সঙ্গে একটা ভালো নেগোসিয়েশন করতে, কিন্তু পুরো পরিস্থিতি তার কাছে বেশ গোলমেলে লাগছিল। এর মধ্যে জিআরএস সদস্যরা তাদের পরিবারের সাথে যোগাযোগ করতে শুরু করেছিল। এ সময় জ্যাক জানতে পারে তার স্ত্রী বেকি গর্ভবতী, আর এই খবরটা জ্যাকের কাছে প্রচণ্ড খুশির খবর হয়ে এসেছিল। তো সেদিন বিকেলটা কোনো রকমের ঘটনা ছাড়াই কেটে যায়, কিন্তু সূর্যাস্তের সাথে সাথে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। স্থানীয় বিদ্রোহীরা রাইফেল এবং মর্টার নিয়ে অ্যাম্বাসেডার যেখানে রয়েছে সেই ঘাঁটিতে আক্রমণ করার জন্য জড়ো হতে শুরু করে এবং খুব অল্প সময়ের মধ্যে তারা গুলি ছুটতে ছুটতে ভেতরে প্রবেশ করতে থাকে। তাদের লক্ষ্য ছিল রাষ্ট্রদূতকে হত্যা করা। বিদ্রোহীদের এই আক্রমণে রাষ্ট্রদূত এবং তার ডিএসএস এজেন্টরা প্রচণ্ড অবাক হয়ে যায়। প্রচণ্ড আক্রমণের পর উইকল্যান্ড রাষ্ট্রদূত এবং স্মিথকে নিয়ে একটা নিরাপদ কক্ষের দিকে ছুটে যান। ওদিকে এই আক্রমণের বিষয়টা জিআরএস টিম সিআইএ ঘাঁটি থেকে লক্ষ্য করছিল এবং রাষ্ট্রদূতকে সাহায্য করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু এই সময় চিফ তাদের বাধা দেয়। তার যুক্তি হচ্ছে এটা 17 ফেব্রুয়ারি গ্রুপের এলাকা, তাই জিআরএস এর পরিবর্তে বিষয়টা তাদেরই হ্যান্ডেল করা উচিত। তাছাড়া এখানকার শেষ অবলম্বন জিআরএস।
ওদিকে পরিস্থিতি সম্পর্কে অবগত হয়ে গ্লেন বেনগাজিতে বিমান সহায়তা চায়, আর অন্যদিকে কম্পাউন্ডে বিদ্রোহীরা রাষ্ট্রদূতকে অবস্থান করা সেফ রুমের দিকে এগিয়ে যেতে শুরু করে। ঘাঁটিতে আক্রমণের এই খবর মার্কিন যুক্তরাষ্ট্রেও পৌঁছে গিয়েছিল। অন্যদিকে বিদ্রোহীরা যখন রাষ্ট্রদূতের উপরে আক্রমণ করতে শুরু করেছিল, তখন জিআরএস টিম একটা ছাড়পত্রের জন্য অধৈর্য হয়ে ওঠে। তারা বুঝতে পারছিল কি বিপর্যয় ঘটতে চলেছে অ্যাম্বাসেডারের উপর। তো তারা যখন এদিকে অপেক্ষা করছে, তখন বিদ্রোহীরা ফাঁড়িতে আগুন ধরিয়ে দেয়। এই পরিস্থিতিতে উইলকস, স্টিভেনসন এবং স্মিথ সেফ রুমে আটকে যান, যারা রাষ্ট্রদূতকে প্রোটেকশন দিচ্ছিলেন। আগুন ধেয়ে আসা দেখে উইলকস দ্রুত তাদের সাহায্যের জন্য এজেন্টদের ডাক দেয়। এই পরিস্থিতিতে অনিচ্ছাকৃত হলেও চিফ জিআরএসকে ছাড়পত্র দিয়ে দেয়। এরপর দ্রুততার সাথে দলটি যখন ফাঁড়ির দিকে রওনা হয়, তখন তারা পথে আরেকটা বিদ্রোহীদের রোড ব্লকের বাধার মুখোমুখি হয়। পরিস্থিতি বেগতিক দেখে রন আমালের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু ঠিক সেই সময় আরেকটা বিদ্রোহী গ্রুপ সেখানে পৌঁছালে দুই গ্রুপের মধ্যে শুরু হয় গোলাগুলি। এই সময় রন এবং অন্যরা ফাঁড়ির কাছে চলে আসে এবং 17 ফেব্রুয়ারি বিদ্রোহীদের সাথে লড়াই শুরু করে। এই ভয়ঙ্কর পরিস্থিতিতেও স্থানীয়দের আচরণ তাদের অনেক বেশি অবাক করেছিল। রন ভেবে পাচ্ছিল না এটা তাদের কাছে কতটা স্বাভাবিক ব্যাপার। তো অবশেষে তারা ফাঁড়িতে গিয়ে পৌঁছায় এবং কিছুক্ষণের মধ্যেই উইকল্যান্ডকে খুঁজে পায়, কিন্তু তারা কোথাও রাষ্ট্রদূত স্টিভেনসন এবং স্মিথকে দেখতে পায় না। ফলে তাদের ছাড়াই তারা সেখান থেকে পালাতে বাধ্য হয়। এরপরে জিআরএস টিম অন্য আরেকটা বিল্ডিংয়ে স্টিভেন এবং স্মিথকে খুঁজতে শুরু করে, কিন্তু সেখানে তারা কেবল স্মিথকে খুঁজে পায়, কিন্তু তারা দেখতে পায় স্মিথ ইতিমধ্যে মারা গিয়েছে। এরপর জিআরএস টিম তখনও টিকে থাকা ডিএসএস এজেন্টদের একটা জায়গায় একত্রিত করে, আর ঠিক এই সময় আমাল তাদের বলে বিদ্রোহীরা আর একটা আক্রমণের জন্য জড়ো হচ্ছে এবং এটা খুবই বড় ধরনের একটা আক্রমণ হতে যাচ্ছে। ফলে জিআরএস টিম পালানোর প্রস্তুতি নেওয়া শুরু করে, কিন্তু যাওয়ার আগে তারা যা কিছু নথিপত্র রয়েছে সেগুলো একত্রিত করতে শুরু করে। এরপর পালানোর সময় আরও একটা হামলার মুখোমুখি হয় দলটি, তবে জিআরএস বাকি ডিএসএস এজেন্টদের একটা গাড়িতে তুলে নিতে সক্ষম হয়। এ সময় জ্যাক উইকল্যান্ডকে নিয়ে রাস্তায় পৌঁছানোর পর বাম দিকে ঘুরতে নির্দেশ দেয়, কিন্তু উইকল্যান্ড এ সময় তার নির্দেশ বুঝতে পারে না। উল্টো সে গাড়ি চালিয়ে দেয় এবং জিআরএসকে পালিয়ে যেতে সাহায্য করে। এরপর সে ডান দিকে মোড় নেয় এবং সরাসরি জঙ্গিদের দিকে গাড়ি চালিয়ে দেয়, কিন্তু ওরা বুঝতে পারছিল জঙ্গিদের হাতে অপহরণ হতে হবে তাদের, তাই সে গাড়িটা ঘুরিয়ে প্রচণ্ড গুলিবর্ষণের মধ্য দিয়েই পালানোর চেষ্টা করে। শুধুমাত্র বুলেট প্রুফ গাড়ির কারণে শেষ পর্যন্ত রক্ষা পায় সবাই। এবং এরপর জিআরএসের পৌঁছানোর কিছুক্ষণ আগে তারা ঘাঁটিটিতে পৌঁছাতে সক্ষম হয়। ঘাঁটিতে পৌঁছানোর পর রাষ্ট্রদূত নিখোঁজ আছেন জানতে পেরে প্রধান তাদের বিমানবন্দরের দিকে যেতে নির্দেশ দেন, কিন্তু রন বলে এটা অত্যন্ত বিপজ্জনক হবে সবার জন্যই, বরং তিনি প্রধানকে সাহায্য চেয়ে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে বলেন। কিন্তু চিফ উত্তর দেয় সাহায্য হাতের নাগালের বাইরে এবং তাদের অবশ্যই এখান থেকে সরে যেতে হবে। তবে রন এবার আবারও তাকে অগ্রাহ্য করে এবং সবার উদ্দেশ্যে ঘোষণা করে এখন আর চিফ এখানকার দায়িত্ব নেই, এখানকার দায়িত্ব সে নিজের কাঁধে তুলে নিচ্ছে। রনের এই ঘোষণায় হতবাক হয়ে যায় চিফ, কিন্তু সে তখনও তার সিআইএ দলকে সরিয়ে নেওয়ার পরিকল্পনাটা নিয়েই কথা বলে যাচ্ছিল। ওদিকে গ্লেন ইতিমধ্যে বেনগাজিতে এসে পৌঁছে গিয়েছিল, আর এ সময় ঘাঁটিতে চলছিল গোপন নথিপত্র এবং সকল রেকর্ড ধ্বংসের কাজ। সিআইএ অফিসাররা যখন এসব কাজে ব্যস্ত, তখন জিআরএস টিম আরেকটা আক্রমণের জন্য প্রস্তুতি নেয়, কারণ বিদ্রোহীরা জানতো যে তারা কোথায় আছে। এরপর আরও কিছু সময় পার হওয়ার পর এক সময় একজন স্থানীয় লোক তাদের বেজের সকল আলো বন্ধ করতে বলে। সে যুক্তি দেখায় এটা না করলে বিদ্রোহীরা টের পেয়ে যাবে তারা কোথায় আছে। এভাবে আরও কিছুক্ষণ চলার পর জিআরএস বুঝতে পারে তারা ইতিমধ্যেই বিদ্রোহীদের দ্বারা বেষ্টিত হয়ে পড়েছে এবং তারা আক্রমণের জন্য নিজেদের প্রস্তুত করছে। ফলে এই স্পেশাল টিমটাও বিদ্রোহীদের আক্রমণ প্রতিহত করার জন্য নিজেদের প্রস্তুত করে। আর অন্যদিকে আবছা আলোর মধ্যে দেখা যায় বিদ্রোহীদের বিশাল একটা গ্রুপ অ্যাম্বাসির কাছাকাছি চলে এসেছে এবং হঠাৎই বলা নেই কওয়া নেই কম্পাউন্ডে গ্রেড হামলার মাধ্যমে তারা শুরু করে প্রথম আক্রমণ। এরপর সেখানে যেন নরক নেমে আসে। তবে দুনিয়ার সেরা এই জিআরএস টিম আক্রমণ প্রতিহত করতে শুরু করলে কিছুক্ষণ পর আবার একটু শান্ত হয়ে যায় পরিবেশ। সেদিন রাতে কিছুটা বিলম্ব হলেও গ্লেন অবশেষে বেনগাজিতে অবতরণ করতে পেরেছিল, কিন্তু কিছু লিবিয়ান জেনারেলদের সাথে দর কষাকষির কারণে সে পৌঁছাতে দেরি করছিল সিআইএ ঘাঁটিতে। আসলে এই সেনারা তাদের ঘাঁটিতে পৌঁছে দেওয়ার জন্য বেশি অর্থ দাবি করছিল তার কাছে।
তো এদিকে ঘাঁটিতে যখন জিআরএস এবং ডিএসএস নিরাপত্তার দায়িত্ব পালন করছে এবং মিলিট্যান্টদের আক্রমণ প্রতিহত করছে, তখন সিআই এজেন্টরা সাহায্যের জন্য বারবার আবেদন জানাচ্ছিল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। এ সময় রোন জানতে পারে গ্লেন এখন বেনগাজিতে রয়েছে, কিন্তু পথ না জানা থাকার কারণে ঘাঁটিতে পৌঁছাতে পারছে না সে। ফলে রোন এবার স্থানীয় কর্তৃপক্ষের সহযোগিতা চায়, কিন্তু তারা সহযোগিতা করতে রাজি হয় না। ওদিকে বিমানবন্দরে গ্লেন হতাশ হয়ে জেনারেলদের সামনে দাঁড়িয়ে কঠোরভাবে হুঁশিয়ারি দেয়, যদি আমার পৌঁছাতে দেরি হওয়ার কারণে সেখানকার কেউ মারা যায় তবে আমি তোমাদের কাউকে ছাড়ব না। এই টানটান উত্তেজনার মধ্যেই ঘাঁটিতে থাকা চিফ একসময় জানতে পারে রাষ্ট্রদূত স্টিভেন্স স্থানীয় এক হাসপাতালে পৌঁছাতে পেরেছিলেন, কিন্তু সার্বিক অবস্থার কারণে কিছুই করার ছিল না তার। একে তো বেজ রক্ষা করার জন্য সকলকে এখানে থাকতে হচ্ছে, উপরন্তু গ্লেনও আটকা পড়েছে বিমানবন্দরে। তবে খুশির খবর হলো বিদ্রোহীরা কিছুক্ষণের জন্য হামলা আবার বন্ধ করে দিয়েছিল। আর এর মধ্যেই কিছু ছোট্ট ছোট্ট ঘটনা ঘটে সিআইএর ঘাঁটিটিতে। জিআরএস টিম যখন বিশ্রাম নিচ্ছিল তখন জিলিয়ানি সাদে গিয়ে তাদের জন্য খাবার দিয়ে আসে। তারা আমেরিকা থেকে কোনো সাহায্য পেয়েছে কিনা সেটা জানতে চাইলে জিলিয়ানি নিরাশভাবে জানায় সেটা সম্ভব হয়নি। গেস্টও কিছু জানে না, তবে সে পরামর্শ দেয় তোমার নিজের সংযোগ ব্যবহার করে হয়তো কিছু একটা উপায় তুমি বের করতেই পারো। তার এই কথার প্রেক্ষিতে জিলিয়ানি শুধু নিরাশভাবে মাথা নাড়ায়। এর মধ্যে জ্যাক আশঙ্কা করে গ্লেন হয়তো স্টিভেন্সের কাছে পৌঁছানোর চেষ্টা করবে যদি তিনি তখনও বেঁচে থাকেন। এমন সময় তারা দেখতে পায় আর একটা বিশাল মিলিট্যান্ট বাহিনী তাদের ভবনের দিকে এগিয়ে আসছে এবং বলাই বাহুল্য অল্প সময়ের মধ্যেই শুরু হয় প্রচণ্ড আক্রমণ। বেশ কিছুক্ষণ ধরে গুলির লড়াই চলার পর পরিস্থিতি আবার কিছুটা শান্ত হয়। আর এই সুযোগে জ্যাক নিজের জীবনের কথা ভাবতে থাকে। সে ভাবতে থাকে আমার পরিবার কিভাবে এই খবরটা পাবে যদি আমি এখানে মারা যাই। আমি কেন বাড়িতে থাকলাম না? অন্য কেউ যদি আমার সন্তানদের বড় করে তাহলে কি তারা মানুষের মতো মানুষ হতে পারবে? জ্যাকের এই ভাবনাগুলো রোনও বুঝতে পারছিল, তাই সে তাকে বলে আমিও তোমার অবস্থা বুঝতে পারছি, তুমি আমার দিকে খেয়াল করে দেখো তো, আমিও তো আমার নিজের ছেলেকে আমার বাড়িতে রেখে এসেছি। তাদের কথাবার্তার মধ্যেই খবর আসে গ্লেন তার বাহিনী এবং কিছু লিবিয়ান সৈন্য নিয়ে তাদের এই ঘাঁটির পথে রয়েছে। একই সঙ্গে নিশ্চিত হওয়া যায় রাষ্ট্রদূত স্টিভেন্স হাসপাতালেই মারা গিয়েছেন। আর এই খবরটা শোনার পর সবাই যেন চূড়ান্ত যুদ্ধের জন্য মানসিকভাবে প্রস্তুত হয়। তারা জানে এবার হয়তো বেঁচে ফেরা সম্ভব হবে না লিবিয়া থেকে। এর কিছুক্ষণ পর গ্লেন তার দল নিয়ে ঘাঁটিতে এসে পৌঁছায়, যেটা যোদ্ধাদের মনোবলকে আরও বাড়িয়ে তুলেছিল। কিন্তু বিপদ তখনও শেষ হয়েছিল না। এতজনকে একসঙ্গে সরিয়ে নেওয়া সম্ভব নয়, তাই গ্লেন অনুরোধ করে তোমরা ঘাঁটিটিকে রক্ষা করো আর আমি আরও যানবাহনের ব্যবস্থা করি। কিন্তু সে যাওয়ার পরপরই ঘাঁটিতে মর্টার হামলা শুরু করে বিদ্রোহীরা। একটা মর্টারের আঘাতে একসময় গেস্ট গুরুতরভাবে আহত হয়, আর আরেকটা মর্টার গেস্টকে সাহায্য করার সময় রোনকে আঘাত করে। ওদিকে উব্বেও গুরুতরভাবে আহত হয় এবং তার একটা পা ভেঙে যায়। এ সময় ঠিক খেয়াল করে রোন মারা গিয়েছে। এই পুরো অবস্থা দেখে একেবারে হতাশ হয়ে পড়ে ছাদে অবস্থান করা টিমটি। মৃতদেহ সামনে বসে একেবারে ভেঙে পড়ে টিম এবং তারপর সে রোনের জন্য প্রার্থনা করে। রোন মারা যাওয়া দেখে জ্যাকের বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। কিছুক্ষণ আগেও সে তার কথাগুলো তার সঙ্গে শেয়ার করছিল। তো এই থমথমে পরিস্থিতির মধ্য দিয়েই ধ্বংসযজ্ঞ চলতে থাকে। আর এই ধ্বংসযজ্ঞের মধ্যেই আরও একদল লিবিয়ান বাহিনী ঘাটের দিকে এগিয়ে আসে। আর এটা দেখে সবার মনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এবার ট্যান্টো অস্ত্র হাতে তুলে নিয়ে বলে শেষ পর্যন্ত লড়াই করব আমরা। কিন্তু হঠাৎই সে দেখতে পায় তাদের দিকে এগিয়ে আসা লোকজন জাম্বো সিম্বল প্রদর্শন করছে, আর এটা ছিল তাদের মিত্রতার প্রতীক। সব বুঝতে পেরে শেষ পর্যন্ত সাদে অবস্থান করা সবাই আবেগ আপ্লুত হয়ে পড়ে এবং স্বস্তিতে কেঁদে ফেলে। আসলে এটা ছিল বিদ্রোহীদের আর একটা গ্রুপ যারা আমেরিকানদের মিত্র ছিল, সেই গ্রুপ 17-এর একটা বিচ্ছিন্নতাবাদ। পুরো পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর এরপর জিআরএস, ডিএসএস এবং সিআই সদস্যরা দ্রুত ঘাঁটি ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি নেয়। চিফ প্রথমে থেকে যেতে চাইছিল, কিন্তু জ্যাক তাকে বোঝায় যদি তুমি এখানে থাকো তাহলে আবার নতুন দল এসে তোমাকে উদ্ধার করতে আসবে, তাহলে নতুন কোনো দল এসে তোমাকে শেষ করে দেবে, তাই তুমি আমাদের সঙ্গে চলো। এই যুক্তিতে শেষ পর্যন্ত চিফ রাজি হয়। ওদিকে ট্যান্টো ঘাঁটির দরজা বন্ধ করে আমালকে তার সঙ্গে যাওয়ার জন্য প্রস্তাব দেয়, কিন্তু আমাল মাথা নাড়িয়ে বলে আমি থাকবো এখানে। আমার দেশের কিছু মানুষের কারণে তোমাদের আজ এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আমি সত্যি দুঃখিত। এরপর একে একে আমেরিকানরা মার্কিন সিআইএ ঘাঁটিটা ছেড়ে রওনা দেয় বিমানবন্দরের উদ্দেশ্যে।
আর কিছুক্ষণ পর লিবিয়ানরা তাদের মৃতদেহ খুঁজে বের করার জন্য ঘাঁটিটিতে প্রবেশ করে। একেবারে শেষ দৃশ্যে সকল উদ্ধারকৃত ব্যক্তিরা বিমানবন্দরে পৌঁছায় এবং একে একে বিমানে উঠে পড়ে। জিলিয়ানি ও চিপ জ্যাক ও জিআরের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। বেঁচে যাওয়া জিআরের সদস্যরা একসময় আলোচনায় মেতে ওঠে। তাদের ধারণা এটা কোনো আকস্মিক হামলা ছিল না, এটা কয়েক সপ্তাহ ধরে পরিকল্পিত একটা প্রপার প্ল্যানিং ছিল। কিন্তু শেষ পর্যন্ত তারা কৃতজ্ঞ, কারণ তারা একে অপরকে পাশে পেয়েছিল এবং অবশেষে সবাই বাড়ি ফিরতে পারছে। লিবিয়া ছাড়ার আগে জ্যাক বেকির সঙ্গে যোগাযোগ করে জানায়, আমরা রনকে হারিয়েছি। আসলে এটা ছিল খুবই কষ্টকর একটা মুহূর্ত। এরপর সে বলে, এটাই আমার শেষ মিশন। সে তার বন্ধুর মৃতদেহের দিকে তাকিয়ে শেষবারের মতো তাকে বিদায় জানায়। একেবারে শেষের দিকে জানা যায় এই 13 ঘন্টার অপারেশনে পরবর্তীতে লিবিয়ার প্রত্যেকটা বিদ্রোহী গ্রুপ প্রচণ্ডভাবে সমালোচিত হয়েছিল। আন্তর্জাতিকভাবে তাদেরকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবেও ঘোষণা করা হয়। আর তারপর থেকে লিবিয়া একটা অশান্তির দেশ হয়ে ওঠে। আর এসব আমেরিকান যোদ্ধাদের বেশিরভাগই শেষ পর্যন্ত অবসর গ্রহণ করেছিল। তো বন্ধুরা, এই ছিল 13 আওয়ার্স সিক্রেট সোলজার্স অফ বেনগাজি মুভির গল্পের সারাংশ। এবং আমার এক্সপ্লেইন কেমন লাগলো সেটা আশা করি জানাবেন। এই টাইপের যুদ্ধ বিগ্রহ নিয়ে কোনো এক্সপ্লেইন যদি পরবর্তীতে শুনতে চান তবে সেটা কমেন্ট বক্সে জানাতে অনুরোধ থাকলো। ফিরছি অন্য কোনো এক মুভির এক্সপ্লেইন নিয়ে খুব শীঘ্রই। ভালো থাকুন, টেক কেয়ার, টাটা।